সবরমতীর তীরে ঐতিহাসিক জনপদ, একদা মারাঠা সাম্রাজ্যের অংশ, পরে ব্রিটিশ রাজের সাক্ষী। ভারতের স্বাধীনতা আন্দোলনের পাতায় এই শহরের নাম। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত। ইতিহাসের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুম্বাই থেকে 545 কিলোমিটার উত্তরে, দিল্লি থেকে 901 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সবরমতী নদীর তীরস্থ এই শহরে। এই শহরের সঙ্গে যেমন জড়িয়ে আছে মহাত্মা গান্ধীর স্মৃতি, তেমনি বিজেপির লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীও আছেন। 1991 সালে প্রথমবার গুজরাতের গান্ধীনগর লোকসভা আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন লালকৃষ্ণ আডবাণী। সেবার মনোনয়ন পর্বে লৌহ পুরুষের পাশে নরেন্দ্র মোদী, পেছনের সারিতে দাঁড়িয়ে অমিত শাহ। 1996-এর পর দুটো বছর বাদ দিয়ে 1998 সাল থেকে একটানা 2019 পর্যন্ত গান্ধীনগরের সাংসদ থেকেছেন লালকৃষ্ণ আডবাণী। 2014-তে গান্ধীনগর আসন থেকে কংগ্রেসের কিরিট ভাই ঈশ্বর ভাই পটেলকে 4,83,120টি ভোটে হারিয়েছিলেন বিজেপির লৌহ পুরুষ। পেয়েছিলেন 7,73,539 ভোট। 28 বছর পর 2019-এর লোকসভা নির্বাচনে এই ছবিটাই আমূল বদলে গিয়েছে। যাকে হাতে ধরে নিয়ে এসেছিলেন সংসদীয় রাজনীতিতে, সেই নরেন্দ্র মোদী এখন দেশের প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটে তিনি টিকিট দেননি লালকৃষ্ণ আডবাণীকে। গান্ধীনগরের কাছে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা এখন অতীত। এখানে এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর দাপট। গত 30 মার্চ গান্ধীনগর লোকসভা আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। বিরাট रोड शो করে তিনি পৌঁছন জেলা শাসকের দপ্তরে। पार्टी ने मुझे पार्टी का अध्यक्ष बनाया है। ये भारतीय जनता पार्टी के किसी भी कार्यकर्ता के लिए बहुत गौरवप्रद बात है और मुझे इसका बड़ा संतोष है। बड़े चाव से मैं पार्टी के अध्यक्ष का दायित्व निर्वहन कर रहा हूं। मैं यहीं रहा हमेशा और यहीं से देश भर में काम करता रहा। শক্তি প্রদর্শনের পাশাপাশি সেদিন অমিত শাহ পাশে পেয়েছিলেন বিজেপির সবচেয়ে পুরনো শরিক শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিংহ বাদল এবং লোক জনশক্তি পার্টি প্রধান রামবিলাস পাসওয়ানকে। ঐক্যবদ্ধ এনডিএ, একসময় যার হোতা ছিলেন লালকৃষ্ণ আডবাণী। তবে এরপরেও বিজেপি নিশ্চিন্ত হতে পারছে কই? কাজ করছে একাধিক ফ্যাক্টর। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, গুজরাতে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া একটা আছে। দোসর সাংসদ আডবাণীর অনুপস্থিতি। अटल जी यहाँ से लड़कर प्रधानमंत्री बने थे, आडवाणी जी कई साल से वहीं लड़ रहे थे। तो अब अमित भाई शाह राष्ट्रीय अध्यक्ष हैं, गुजरात के सपूत हैं। केंद्रीय नेतृत्व वो तय करता है कौन लड़े कौन नहीं लड़े। लेकिन आडवाणी जी हमारे लिए श्रद्धेय हैं, मार्गदर्शक हैं, लेकिन 91 ईयर ओल्ड हैं, तो स्वाभाविक क्रम में पार्टी ने कुछ डिसीजन लिया होगा। तो यहाँ उनके लिए अच्छा स्नेह भी है, लेकिन केंद्रीय पार्लियामेंट्री बोर्ड तय करता है कि कौन लड़ेंगे कौन नहीं लड़ेंगे। আডবাণী গান্ধীনগর থেকে অ্যাকচুয়ালি দাঁড়াতেন প্রত্যেক বছরই ইলেকশনে। তো এবছর বয়স হয়ে গেছে কি যাই হোক, যে কোনো কারণে ওনাকে সাইড করা হয়েছে। সেই জায়গায় অমিত শাহকে ঠালা হয়েছে। আজকে বিজেপিকে যদি চিনতে হয়, রথযাত্রা আডবাণীজি বার করেছেন, সেই হিসাবে বিজেপি আজকে হাইলাইট হয়েছে। আজকে সেই ব্যক্তিত্বকে পিছনে ফেলাটা আমার মতে ঠিক হয়নি। দ্বিতীয় ফ্যাক্টর, গান্ধীনগরের ভৌগোলিক অবস্থান। ভারতের ম্যানচেস্টার আমদাবাদের মধ্যেই পড়ছে গান্ধীনগর লোকসভার একটা বড় অংশ। গুজরাটের সবরমতী নদী, ইতিহাসের পাতায় বারবার উঠে এসেছে এই নদীর নাম। এই নদীর একদিকে আহমেদাবাদ শহর আর অন্যদিকে গান্ধীনগর। 2002 সাল ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায়। হিংসার আগুনে জ্বলে উঠেছিল গুজরাট। আক্রোশের দাবানল ছাড়খাড় করে দিয়েছিল গান্ধীনগরের একাংশকে। ভয়ঙ্কর সেই স্মৃতি আজও যেন দগদগে ক্ষতর মতো যন্ত্রণা দিয়ে যায় জামালপুরবাসীকে। হ্যাঁ, 2000 দাঙ্গা 1969 থেকে এখানে দাঙ্গা চলছে, 69 থেকে। তো আমরা তখনও এখানে ছিলাম। আর 85-ও দেখেছি দাঙ্গা, 87-ও দেখেছি, 92 যখন বাবরি মসজিদ ভাঙে সেই দাঙ্গাও দেখেছি, আমার চোখের সামনে হয়েছে। 2002-এ গোদরাকাণ্ডও দেখেছি। 2002 থেকে 2015, 13 বছর গুজরাট বিজেপি নেতারা অনেকেই আড়ালে আবডালে বলে থাকেন আনলাকি 13। কেন বলেন? তারও কারণ আছে। 2015-র অগস্ট মাস নাগাদ অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আমদাবাদ, সুরাত, রাজকোট। পাতিদার সংরক্ষণ আন্দোলনে আগুন জ্বলেছিল আমদাবাদে। আগুন জ্বলেছিল, গুঁড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক বাস, গাড়ি। কারফিউ ছিল 3 দিন ধরে।
গান্ধীনগরে প্যাটেল কমিউনিটির ভোট কিন্তু রীতিমতো নজর কাড়া। সংখ্যাতত্ত্ব বলছে প্রায় 50 থেকে 52% ভোট আছে এই সম্প্রদায়ের। 2015-তে গোটা গুজরাট জুড়ে যে আন্দোলন হয়েছিল এবারের নির্বাচনে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। 2015 में जो भी हुआ वो बहुत गलत हुआ। मतलब जो जनरल डायर अमित शाह है, जो जनरल डायर की भूमिका बजाई है उसने, मतलब उसने जो बोला वो मतलब पाटीदारों के सामने पुलिस वाले ने लाठीचार्ज किया और फिर जो पटेल कम्युनिटी है फिर तब से मतलब पता चल गया है कि बीजेपी पार्टी मतलब बखर जनता पार्टी जो उसने जो दिग्गज नेता बीजेपी वालों ने रख के खड़ा कर दिया है उसका कोई जोर नहीं है। उसने तो सब पाटीदार को साथ में रह के उसको छुट्टी दे दिया था और उसने डंडा मरवाया था, तो ऐसे थोड़ा पाटीदार उसके साथ में रहेंगे। পটেলদের ওবিসি সম্প্রদায়ভুক্ত করার দাবি ঘিরে এই আন্দোলন দমন করতে কড়া পদক্ষেপ করেছিল গুজরাট পুলিশ। পাতিদার নেতা হার্দিক পটেল গ্রেপ্তার হয়েছিলেন। পরে দোষী সাব্যস্ত হওয়ার জেরে তিনি এবার কংগ্রেসে যোগ দিয়েও লোকসভা নির্বাচনে লড়তে পারছেন না, যা কিছুটা হলেও স্বস্তিতে রেখেছে বিজেপিকে। 2019-এর লোকসভা নির্বাচনের মুখে ঘর গোছাতে ব্যস্ত বিজেপি এবং কংগ্রেস দুপক্ষই। অভিযোগ, ইতিমধ্যেই গুজরাটে কংগ্রেসকে হীনবল করতে বিধায়ক ভাঙানোর খেলা শুরু করে দিয়েছে বিজেপি। শুরু হয়েছে অপারেশন লোটাস। অস্বস্তি বেড়েছে কংগ্রেসের, কারণ 58 বছর পর আমদাবাদের সর্দার পটেল ন্যাশনাল মেমোরিয়ালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার আগেই জওহর চাওড়া, পুরুষোত্তম সাউরিয়া, বল্লভ ধারাভিয়া, আশাবেন পটেল এই 4 কংগ্রেস বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। কংগ্রেস ছেড়েছেন ওবিসি নেতা অল্পেশ ঠাকর। আইনি জটে হার্দিক পটেলও ভোটে লড়তে পারবেন না। সব মিলিয়ে ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস শিবির। যদিও গান্ধীনগরে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি কংগ্রেস। বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী করেছে গান্ধীনগর উত্তরের ডাকাবুকো বিধায়ক CJ চাওড়াকে। গান্ধীনগরের মাটি থেকেই নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। বস্তুত এটাই ছিল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে প্রিয়াঙ্কার প্রথম প্রচার সভা। इस देश की हिफाजत सिर्फ आप लोग कर सकते हैं। आजादी की लड़ाई से कोई कम नहीं है। इससे बड़ी कोई देशभक्ति नहीं है कि आप जागरूक बने। आपकी जागरूकता एक हथियार है, आपका वोट एक हथियार है। যদিও অমিত শাহকে মোটেই কড়া টক্করের মুখোমুখি হতে হবে না বলে মনে করছে গুজরাট বিজেপি। कहीं भी कांग्रेस नहीं दिखती। कांग्रेस पहले से यहां थी नहीं और आएगी भी नहीं, और अब तो मजबूत नेतृत्व अमित भाई शाह का है, वो लड़ रहे हैं, तो सवाल ही नहीं है कांग्रेस का। गुजरात में कहीं नहीं दिखेंगी। 26 लोकसभा बीजेपी की आएगी, 100% आएगी, क्योंकि गुजरात की जनता का मन बन चुका है कि नरेंद्र भाई मोदी को प्रधानमंत्री बनाना है। কংগ্রেস আবার ভরসা রাখছে গত বিধানসভা নির্বাচনের ফলের ওপর। 7 में से 4 सीटों में हम लीड लाएंगे। 3 सीटों ऐसी है जो भाजपा के साथ जुड़ी हुई है, लेकिन अमित शाह का जो व्यक्तित्व, अपना जो इमेज बनी है, और खास करके उनकी जनाधार वाला जो मतदाता था पटेल कम्युनिटी, उनमें इतना उनके और आक्रोश है। वो लोग बोलते हैं कि मोदी से बैर नहीं, लेकिन अमित शाह तेरी खैर नहीं। अपना जो इमेज बना है वो इमेज से अपने भाजपा के मतदाता है वो भी कांग्रेस को मत डालने वाले हैं। शहर के लोग भी हमको मत डालने वाले हैं, इसलिए हम जीत के बताएंगे। কোনো সন্দেহ নেই যে গান্ধীনগর লোকসভা আসন একসময় ছিল বিজেপির গড়, কিন্তু এখন অবস্থান বদলেছে। বিজেপি বিরোধিতার সুরও উঠে আসছে গুজরাতের অন্দর থেকে। पूरा जो पटेल कम्युनिटी का जो अमित शाह भाई ने किया था, वो दमन करवाया था, उसी वजह से चावड़ा साहेब पूरे इलाके में अच्छे वोट से जीतेगा। को जो 2015 में वो दमन किया, मेरे को भी डंडा मारा, मेरी 2 गाड़ियों भी तोड़ दी थी, और मेरी मम्मी और सभी को गालियां भी दी थी सारी सोसाइटियों में फिर के, और दमन बहुत गुजारा से, इसलिए हमारा मन उससे उतर गया और हम कांग्रेस में आ गए। কেউ মুখ ফুটে বিজেপির বিরুদ্ধে বলে ফেলছেন, কেউ বা একটু সাবধানী। 2 करोड़ रोजगार, अच्छे दिन, এখন সব সাইডে হয়ে গেছে, এখন সির্ফ চৌকিদার রয়ে গেছে। চৌকিদারের উপরে রাজনীতি হচ্ছে, এবার দেখো এবার কি হয়। এমনি এখন আমাদের দেশের যে ব্যাপার আছে, তো
দেশের ব্যাপার হিসাবে মোদিকে তো আসা দরকার, হ্যাঁ নিশ্চয়ই আসা দরকার। তো সেরম টাইপের এখনো পর্যন্ত আমাদের দেশের মধ্যে খুব একটা পাওয়ারফুল লিডার নেই, তো মোদি কাজও ভালো করছে। গান্ধীনগরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম 2002-এ সাম্প্রদায়িক হিংসায় ছিন্ন ভিন্ন জামালপুরে। সংখ্যালঘু ভোট এখানে সবচেয়ে বেশি। বিজয় রূপানীদের জমানায় কেমন আছেন তারা? এখনো কি আতঙ্ক ধাওয়া করে বেড়ায়? জানতে চেয়েছিলাম একটি পরিবারের কাছে। গুজরাটের জামালপুর অঞ্চল 2002-এর দাঙ্গার সময় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল এই অঞ্চলে। আমাদের সঙ্গে পরিচয় হয়েছে এক মুসলিম পরিবারের। এরা প্রায় সকলেই বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত। যিনি বাড়ির কর্তা অর্থাৎ রৌফ সাহেব, তিনি নিজে বিজেপির অন্যতম কর্মকর্তা। কতদিন ধরে বিজেপি? 20 বছর থেকে, 20-22 বছর হলো। বিজেপির আমাদের প্রথম দিন ওনাদের সাথে পরিচয়, আর ওদের সাথেই থাকা, সেই সময় বিজেপিতে আছি। বিজেপির যে একটা বিচার ধারণ সেটা আমাকে ভালো লাগে, সেই হিসাবে আছি। देखा भी जैसे कि सब एक मतलब बहुत डर चुके थे हम लोग, टीयर गैस वगैरह, आंखें जलती थी, बाहर नहीं निकल पाते थे। এখানকার মুসলিম সংগঠনের দাবি 2002-এর পর কিন্তু আর সেইভাবে গুজরাটে বড় দাঙ্গা দেখা যায়নি, এবং সকলের প্রার্থনা রাজনীতির লড়াইয়ের কারণে আর যেন দাঙ্গা না হয় গুজরাটের বুকে। জামালপুর থেকে পরবর্তী গন্তব্য গান্ধীনগরের বিখ্যাত বড় বাজার। এই বাজারে ঢুকলে গুজরাটি ছাড়াও নিজের মাতৃভাষা কানে যাবেই, কারণ এটাই গুজরাতের অন্যতম বড় বাঙালি পাড়া। গান্ধীনগরে এক বাঙালি আড্ডায় এখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 লক্ষ বাঙালি মানুষ বাস করেন, এবং এরা মূলত 10 বছর 15 বছর, কেউ বা 40-50 বছর ধরে এই গুজরাটে আছেন। এখানকার নানা ধরনের ব্যবসার সঙ্গে এরা যুক্ত, এবং অবশ্যই যখন তাদের মধ্যে সময় হয়, যখন তারা এই অ্যাসোসিয়েশনের ঘরে বসে আড্ডা মারেন, অবশ্যই রাজনীতির প্রসঙ্গ উঠে আসে। গুজরাটের রাজনীতির কথা ওঠে পশ্চিমবাংলার রাজনীতির কথাও। মনে আছে পুরা 4 রাস্তার বেশখানে আগুন জ্বলছে, সব লরি ফারি নিয়ে এসে জ্বালিয়ে দিচ্ছে, ঠেলা গাড়ি জ্বালাচ্ছে, লোককে মারধর, বিশাল ব্যাপার। আমি এখানেই ছিলাম, অনেকেই চলে গেছিলো বাঙালি, কিন্তু আমি আগে ছিলাম এখানে। 25 বছর এখানে আছি, তো এখানে আমরা বিজেপিকেই ভোট দিই, তো এখানের খোঁজ খবরটা আমাদের একটু বেশি রাখা হয় আর কি। পশ্চিমবাংলার দিকে বেশি মোদি ধ্যান বেশি দিয়ে দিয়েছে। এবছরটা আমাকে এরম লাগছে যে পশ্চিমবাংলায় আমাদের মোদির বেশি চোখও চলে গেছে, নজরও চলে গেছে। পশ্চিমবাংলাটাকে আমাদের মানে লিভার লেগে প্রচুর চেষ্টায় আছে ও, কিন্তু পারবে না। দিদি ওখানে বহুত তাকতমান আছে, আর ও দিদি হুঁশিয়ারও আছে। বাঙালিরা বাঙালিদেরকে সাপোর্ট এখানে বিজেপি করে। আমি চাই যে লোকসভা ভোটে যে ভালো ব্যবহার করবে সব মানুষের জন্য, আমাদের বিজনেস ভালো হোক, আমাদের রোজগার ভালো হোক, আমরা যেন শান্তি সঙ্গে থাকতে পারি, সেটাই আমি চাই। গান্ধীনগরের বাঙালি পাড়া থেকে বিদায় নিলাম। দিন শেষ হয়ে আসছে, এর মধ্যেই পৌঁছতে হবে আরও একটি জায়গায়, যেখানে না গেলে হয়তো গান্ধীনগর ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। গাড়ি ছুটল সবরমতী নদীর তীরে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গান্ধী আশ্রমে। সবরমতীর পাড়ে গান্ধী আশ্রম। জীবনের 13টা বছর এই আশ্রমে কাটিয়েছিলেন মহাত্মা গান্ধী। এখানে বসেই ভারতবর্ষের নতুন আন্দোলনের পথ কী হবে তা নিয়ে দিনের পর দিন চর্চা করে গেছেন তিনি। অসংখ্য চিঠি পত্র সব মিলে যেন একটা ভারতবর্ষের ইতিহাস উঠে আসছে এই আশ্রমের আর এখানকার সংগ্রহশালার মধ্য দিয়ে। নাথুরাম গডসে থেকে শুরু করে অনেক ইতিহাস, যে ইতিহাসগুলো নিয়ে এখনো প্রতিদিন চর্চা হয়। গান্ধীজির ব্যবহৃত কলম, তাঁর চরকা, খড়ম, দেশ বিদেশের বিশিষ্টদের লেখা ঐতিহাসিক চিঠি, দেওয়ালে টাঙানো অমলিন ছবি। পোরবন্দরের অখ্যাত গাঁ থেকে বিশ্বের সমীহ আদায় করে নেওয়া মোহনদাস করমচাঁদ গান্ধীর বর্ণময় জীবনের সাক্ষী এই আশ্রম, গান্ধীনগরের সম্মান। আশ্রমে নিরিবিলি পরিবেশে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা কয়েকজন কলেজ উত্তীর্ণ পড়ুয়াদের সঙ্গে। গান্ধী আশ্রমে বসে পরীক্ষার প্রিপারেশন নিঃসন্দেহে একটু অন্যরকম, বেশ ভালো লাগা একটা ব্যাপার। কিন্তু
এর সঙ্গে কি ভোট ভাবনাটা থাকবে না? নতুন প্রজন্মের এরা সবাই ভোটার, ভোট নিয়ে কি ভাবছে, আদৌ কি কিছু ভাবছেন নাকি শুধুমাত্র পড়াশোনা? আমরা একটু কথা বলবো। बस मोदी जीतेगा, क्योंकि मोदी ने इतने साल जो किया, हमारे प्रधानमंत्री है, इतने साल जो हमारे देश की रक्षा की है, इसलिए मोदी जी अगर हमारे गवर्नमेंट न्यू गवर्नमेंट जॉब की अपॉर्चुनिटी क्रिएट करेंगे, उसकी वजह से हम लाखों स्टूडेंट को जॉब मिलेगी। और जैसे सरकार नई आएगी, जैसे और नई सारी वैकेंसी से बाहर निकलेगी। बीजेपी जीतेगा, क्योंकि बीजेपी ने इंफ्रास्ट्रक्चर वाइज सिक्योरिटी डिफेंस रिलेटेड, मतलब डिफेंस में ज़्यादा अलग अलग वेपन्स ला रहा है, जिससे अपनी जो इंडिया की जो आर्मी है वो बिल्डअप हो रही है और आगे बढ़ रही है। এটাই কি এখানকার নতুন প্রজন্মের একমাত্র বার্তা, নাকি ভিন্ন মত পোষণ করেন কেউ কেউ? इस बार राहुल गांधी को मौका देना चाहिए, क्योंकि वो भी काफ़ी टाइम से पॉलिटिक्स में काफ़ी कुछ जानते हैं। मोदी जी को तो एक चांस दिया कंट्री ने, काफ़ी लोग खुश नहीं हैं उनसे। এই আশ্রমে বসেই জীবনের 12টা বছর কাটিয়েছিলেন মহাত্মা গান্ধী। যখন দেশের অন্যান্য প্রান্তে থাকতেন অথবা জেলে থাকতেন, সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা এখানেই কাটাতেন তিনি। এখানে বসেই দিনের পর দিন তৈরি করতেন কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়, কিভাবে দেশের মানুষকে নামানো যায় এই আন্দোলনে। বিজেপির বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনও কিন্তু এই গান্ধী আশ্রমকে ছুঁয়েই শুরু করেছিলেন রাহুল গান্ধী। শেষ পর্যন্ত সেই আন্দোলনে কংগ্রেস জয়ী হতে পারবে কিনা, শেষ পর্যন্ত গান্ধীনগরে অমিত শাহকে পরাজিত করতে পারবেন কিনা কংগ্রেস প্রার্থী, তা অবশ্য ভবিষ্যতই বলবে। দুবছর আগে গুজরাতে দেশের প্রথম বুলেট ট্রেনের রুটের শিলান্যাস হয়। 2022-এর মধ্যে গুজরাতের আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে বুলেট ট্রেন চালু হওয়ার কথা। আগামী 3 বছরের মধ্যে বুলেট ট্রেনে চড়ে গুজরাত থেকে মুম্বাই যাওয়া যাবে কিনা সেই উত্তর মিলবে ভবিষ্যতে। তবে এখন ভোটের হাওয়া বুঝতে গুজরাত থেকে আমরা চলে যাব মুম্বাই। মাঝা মুম্বাই, অর্থাৎ আমার মুম্বাই। মারাঠি অস্মিতার গর্ব, ভারতের বাণিজ্য নগরী। মেরিন ড্রাইভ এখানে, সচিন তেন্ডুলকর এখানে, বালা ঠাকরে এখানে, বলিউডও এখানে। মুম্বাইয়ের আরও একটা পরিচয় আছে, তবে সেটা অপরাধ জগতের। আন্ডারওয়ার্ল্ড, দাউদ ইব্রাহিম কাসকার, ছোটা রাজন, অরুণ গাওলি, মানিয়া সুরবে। অপরাধীদের তালিকাটা বেশ লম্বা, যারা ঠাঁই পেয়েছে বইয়ের পাতায়, রূপলি পর্দায়। तू दिल है बम्बई का और बम्बई मेरी महबूबा, तुझसे मैंने बहुत कुछ सीखा है। সারা রাত ধরে এভাবেই জেগে থাকে মুম্বাই নগরী। আমার ঠিক একদিকে সেই অভিশপ্ত তাজ হোটেল, যে অভিশাপ দ্রুত ভুলতে চায় সারা বিশ্বের মানুষ, আর অন্যদিকে মেরিন ড্রাইভের সামনে অসাধারণ এই সৌন্দর্য। গোটা মেরিন ড্রাইভের চারিটা দিক আলোয় ঝলমল করছে। অসংখ্য মানুষ প্রায় সারা রাত ধরে এই মেরিন ড্রাইভের পাশ দিয়ে হেঁটে চলে বেড়ান, কারণ এই নগরীর অসাধারণ সৌন্দর্য মানুষকে রীতিমতন মুগ্ধ করে। এটাই হচ্ছে আসল মুম্বাই নগরী। কালো অধ্যায়, বম্বে স্টক এক্সচেঞ্জ, জাভেরি বাজার, প্লাজা সিনেমা, মাহিম কজওয়ে, সেঞ্চুরি বাজার, কাঠা বাজার, হোটেল সি রক, ছত্রপতি শিবাজি বিমানবন্দর, এয়ার ইন্ডিয়া বিল্ডিং, হোটেল জুহু সেন্টার, বোর্ডলি, পাসপোর্ট অফিস এবং মসজিদ মান্ডবি কর্পোরেশন ব্যাংক ব্রাঞ্চ। পরপর 13টি বিস্ফোরণ, 257 জনের মৃত্যু, আহত 713। মুম্বাইয়ের ব্ল্যাক ফ্রাইডে। এই ঘটনার কথা উল্লেখ করতেই হলো, কারণ এত বড় ঘটনার সঙ্গে অনেক কিছু জড়িয়ে। সেই সময় মহারাষ্ট্রের কুর্সিতে তৎকালীন কংগ্রেস নেতা শরদ পাওয়ার, আর মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে কংগ্রেসের সাংসদ সুনীল দত্ত।
জাতীয় রাজনীতিতে রূপলী জগতের বহু নামজাদা তারকা এসেছেন, কিন্তু অভিনয় জগতের মতো রাজনৈতিক জগতের সমান দক্ষতার সঙ্গে কাজ করেছেন এমন মানুষ হাতে গোনা। তাঁদেরই অন্যতম সুনীল দত্ত। একদিকে সুনীল দত্ত নার্গিসের মেয়ে প্রিয়া দত্ত, অন্যদিকে প্রমোদ মহাজনের মেয়ে পুনম মহাজন। দুজনেই রাজনীতিতে এসে সাংসদ হয়েছিলেন। পুনম এই মুহূর্তে সাংসদ, আর প্রিয়া দত্ত পরপর দুবার জিতেছিলেন এই কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবেই যখন লড়াইটা এই দুই পক্ষের মধ্যে হয়, তখন এই লড়াই যে একটা অন্য মাত্রা পায় তাতে কোনো সন্দেহ নেই। উদাহরণ চান? তাহলে জানতে হবে 6 জুনের তাৎপর্য। এই একটা তারিখ সুনীল দত্তর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 জুন 1929 পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্ম হয় সুনীল দত্তর। আর 1984 6 জুন অমৃতসরের স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার শুরু করে ভারতীয় সেনা। পরিস্থিতি যে পথে এগোয় তা তৎকালীন শাসক কংগ্রেসের কাছে প্রবল অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ওই 6 জুনই মুম্বাই থেকে পদযাত্রা শুরু করে 2000 কিলোমিটার পেরিয়ে সুনীল দত্ত পৌঁছেছিলেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। দিয়েছিলেন শান্তির বার্তা। বাকিটা ইতিহাস। 1988-তে সুনীল দত্ত জাপানের হিরোশিমা ও নাগাসাকি সফরে যান। বিশ্ব মানবতার বার্তা দিতে পারমাণবিক বোমার আঘাতে তছনছ হয়ে যাওয়া নাগাসাকি থেকে হিরোশিমা পর্যন্ত পদযাত্রাও করেন। 1981 সালে মুম্বাইয়ের শেরিফ হন সুনীল দত্ত। 1984-তে যোগ দেন কংগ্রেসে। फिर एक दिन मुझे राजीव जी का फोन आया कि हम चाहते हैं कि तुम इलेक्शन यहाँ से इलेक्शन के खड़े हो जाओ बॉम्बेनाथ फेस्ट से। अच्छा, मुझे कोई राजीव जी का पता नहीं था, कुछ नहीं। 1984-তে মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন সুনীল দত্ত। 1989, 1991-তেও সুনীল দত্ত মুম্বাই উত্তর পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন। 1992-তে বাবরি ধ্বংসের প্রতিবাদে সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুনীল দত্ত। এহেন অভিনেতা এবং রাজনীতিবিদ সুনীল দত্তর ছেলের নামই জড়িয়ে গেল মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে। সেটাই ছিল তার রাজনৈতিক কেরিয়ারের একমাত্র ছন্দপতন। 1999-এ আবার স্বমহিমায় ফিরে আসেন সুনীল দত্ত। মুম্বাই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে শিবসেনা প্রার্থী মধুকর শিরপোতদারকে হারিয়ে আবার সংসদে পৌঁছন সুনীল। 2004-এ ওই কেন্দ্র থেকেই জয়লাভ করেন দেশের অন্যতম সফল অভিনেতা ও রাজনীতিবিদ। মুম্বাই নর্থ সেন্ট্রাল এই কেন্দ্রের শুরু এই মেরিন ড্রাইভের সামনে থেকে, তারপর বান্দ্রা হয়ে পার্লেতে গিয়ে শেষ। এই কেন্দ্রের ভোটার কারা জানেন? সচিন তেন্ডুলকার, বিনোদ কাম্বলি, শাহরুখ খান, আমির খান, লতা মঙ্গেশকর, যে নাম এক ঝলকে মনে আসে, সবাই এই কেন্দ্রের ভোটার। আর বনের হয়ে ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলতে নেমে পড়েছেন সঞ্জু বাবা নিজে। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রের ভোট যে একটা অন্য মাত্রা পাবে তাতে কোনো সন্দেহ নেই। 2019-এর এপ্রিলে আরব সাগরের তীর ভোটের হাওয়ায় মগ্ন। রাজনৈতিক বাকযুদ্ধের সুর মুম্বাইয়ের আকাশে বাতাসে। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীকে প্রায় 2 লক্ষ ভোটে পরাজিত করেছিলেন তিনি। এবার কি ভোটের আগে একটু হলেও কোনো রকম টেনশনে আছেন? आप थोड़ा टेंशन में आए ये चुनाव में? नहीं, बिल्कुल नहीं। टेंशन क्यों होगी? जब आदमी खुद काम करता है, लोगों के लिए अवेलेबल रहता है, अकाउंटेबल रहता है, तो उसे टेंशन लेने की ज़रूरत नहीं। जनता पूरा प्यार देती है और जिस गली कोने में मैं जा रही हूँ गत 5 वर्षों में सिर्फ प्यार बढ़ता ही जा रहा है। जैसे मैं कलकत्ता भी घूमती तो अभी प्यार बढ़ता ही जा रहा है। जब जनता के लिए आप सच्चे दिल से काम करना चाहते हो, जनता उतना ही आपको प्यार देती है। ओपोनेंट कैंडिडेट जो कोई हो वो मेरे लिए ज़रूरी नहीं है। जनता ने मुझसे क्या अपेक्षा की थी 2014 में, वो मैंने 2019 में पूरी की क्या? हाँ। और कुछ करना चाहती हूँ? हाँ। जनता मुझसे आशा रखती है? हाँ। मैं उनकी अपेक्षा पूरी कर सकती हूँ, बिल्कुल ताकत के रूप से कर सकती हूँ। সূত্রের খবর, প্রিয়া দত্ত নাকি এবার ভোটেই দাঁড়াতে চাননি। শেষ পর্যন্ত রাহুল গান্ধীর অনুরোধে বরফ গলে। সূত্রের দাবি, বোনকে আবার ভোটের ময়দানে নামার জন্য রাজি করাতে ভাই সঞ্জয় একটা বড় ভূমিকা নিয়েছিলেন। সেই কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সঞ্জয় গিয়েছিলেন প্রিয়ার সঙ্গে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সঞ্জয় দত্ত নাকি বোনের প্রচার কৌশল নিজে দেখভাল করছেন। बाबा क्या कहेंगे? नामांकन के लिए पहुंचे, बहन को सपोर्ट करते हैं? बिल्कुल सपोर्ट करूंगा,
इस बार का चैलेंज किस तरह से देखते हैं? प्रिया 5 साल तक सोशल कार्यों में तो रही, लेकिन पार्टी कार्यों में नहीं रही, किस तरह से देखते हैं चैलेंज? तो प्रार्थना वही करते हैं कि जीते। आप क्या कैंपेन भी करेंगे प्रिया जी के लिए? ये पहली बार नॉमिनेशन नहीं भर रही हूँ, तो मैं सब लोगों का आशीर्वाद चाहती हूँ और बहुत अच्छा लग रहा है। बस आप लोगों का सपोर्ट रहे और आशीर्वाद रहे। মুম্বাই উত্তর মধ্য লোকসভা কেন্দ্রে আরও একটা ফ্যাক্টর হচ্ছেন ঝুপড়িবাসীরা। মোট 48টি ঝুপড়ি এলাকা রয়েছে এই কেন্দ্রে। এটাও কিন্তু আরেকটা মুম্বাই, বিশাল বিশাল অট্টালিকার ঠিক নিচে এরকম বড় বড় বস্তি, আর এখানে বাস করেন লক্ষ লক্ষ মানুষ। এরাই কিন্তু ঠিক করে দেয় এই নির্বাচনে কে জয়লাভ করবে, কারণ এই কেন্দ্রে প্রায় 40% ভোটার আছেন যারা মূলত বস্তিবাসী, আর তাদের উপরে নির্ভর করবে প্রিয়া দত্ত নাকি পুনম মহাজন জিতবে কে। একসময় ঝুপড়ি উচ্ছেদের প্রতিবাদে নিজেরই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন কংগ্রেস সাংসদ সুনীল দত্ত। সে কথা আজও ভোলেনি আমচি মুম্বাইকাররা। तो और कोई आता भी नहीं है, कोई नहीं आ रहा। 3-4 महीने हो गए हम लोग को ऐसे रहते हुए, और कोई ना आता ना पूछता, खाली दूर से जैसे देख के जाते जैसे कि हम लोग का कोई मायने ही नहीं है, और खाली बस वोट के नजदीक बोलते हैं हम तुम्हारी मदद करेंगे, ये करेंगे वो करेंगे, पर अभी तक यहाँ पे तो कुछ किया नहीं है। दत्त साहब तो हमारे लिए आइडियल है। दत्त साहब हमारे लिए एक बहुत महान हस्ती है हमारे लिए। दत्त साहब के साथ मैं काम की हुई हूँ, उनके साथ उनकी बसाई हुई ये बस्ती है, कांग्रेस की बसाई हुई है ये बस्ती। दत्त साहब की तो खत्म हो गए, अब उनकी बेटी है प्रिया दत्त, अगर जीत के आएगी तो जरूर गरीबों के लिए करेगी कुछ न कुछ। तो বান্দ্রা থেকে বস্তি উচ্ছেদ করতে হবে, এটাই ছিল একসময় সরকারের ঘোষণা, কিন্তু শেষ পর্যন্ত এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সুনীল দত্ত। বস্তি অঞ্চলের মানুষজন সুনীল দত্তকে ভগবান বলে মনে করেন, আর তার মেয়ে ভোটের বাক্সে কিন্তু এই বস্তিবাসীদের কাছে অত্যন্ত প্রিয়। এই মানুষগুলোর অবস্থার কিছু পরিবর্তন হবে কিনা, তিনি আবার সাংসদ হতে পারলেন, এই মানুষগুলো ঘর বাড়ি পাবেন কিনা সেসব অন্য প্রশ্ন। মুম্বাইয়ের আর এক তারকা খচিত কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে মুম্বাই উত্তর কেন্দ্রকে। এবার রাজনীতিতে নবাগতা উর্মিলা মাতোন্ডকরকে এই কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। কিছুদিন আগেই কংগ্রেসের হাত ধরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন বলিউডের রঙ্গিলা গার্ল। नेता भी नहीं, अभिनेता भी नहीं, व्यक्ति कहिए, एक जागरूक नागरिक कहिए, और अभी लोगों के बीच जो उनकी साथी बनना चाहती है और प्रतिनिधि बनना चाहती है वो कहिए। जो लोग मेरे साथ यहाँ पर काम कर रहे हैं वो सारे ही अपने अपने लेवल पर बहुत काबिल लोग हैं, लेकिन वो जो पार्टी डिसाइड करती है वो उनको भी और मुझको भी, अगर मैंने पार्टी ज्वाइन की है तो उसे अपना डिसीजन समझकर वो मेरे साथ कंधे से कंधा मिलाकर चल रहे हैं, और इस बात में मैं बहुत खुश हूँ। উর্মিলা মাতোন্ডকর একেবারে রূপালী পর্দা থেকে সরাসরি রাজনীতির আগিনায়, আর তাকে সামনে রেখেই এই উত্তর মুম্বাইয়ের কেন্দ্রতে ঘুরে দাঁড়াতে চাইছে কংগ্রেস। বরাবরই এই কেন্দ্র বিজেপির দখলে, স্বাভাবিকভাবে এই কেন্দ্রে তারকা প্রার্থী দাঁড় করিয়ে দিয়ে কংগ্রেস বাজিমাত করতে চায়, এবং তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে গোটা এলাকায় রীতিমতো উচ্ছ্বাস। बहुत बड़े 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 वायदे किए गए थे कि जो वायदे उस वक्त भी हर किसी को पता था कि नामुमकिन है, लेकिन लोग चाहते थे कि वो हो, तो वो उस पे लोगों ने विश्वास दिखाया। क्यों नहीं उन वायदों के ऊपर बातें हो रही है, क्यों नहीं उनके ऊपर सवाल पूछे जा रहे हैं, क्यों बार बार लोगों को ट्रोल करके, उनको नीचा दिखा के, उनको बार बार उनके अभिव्यक्ति स्वातंत्र्य को कुचल के एक तरह के उनके ऊपर उनकी मुंह बंद किया जा रहा है। इन सब चीज़ों से तकलीफ है, उन चीज़ों की बात करो जो नहीं की गई है। যদিও উর্মিলাকে গুরুত্বই দিতে চাইছে না বিজেপি, কারণ তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হেভিওয়েট মারাঠি রাজনীতিবিদ গোপাল শেট্টি। তাছাড়া বিগত বিধানসভা নির্বাচনের ফলও কংগ্রেসের অনুকূলে নয়।
যে 6টি বিধানসভা কেন্দ্র মুম্বাই উত্তর লোকসভার মধ্যে পড়ছে তার মধ্যে বরিভেলি, দাহিসার, মাগাথানে, কান্দিবেলি পূর্ব এবং চারকোপ আসনগুলি বিজেপি ও শিবসেনার দখলে। শুধুমাত্র মালাড পশ্চিম বিধানসভা আসনটি কংগ্রেসের দখলে রয়েছে। भाजपा शिवसेना की युति के मुख्यमंत्री देवेंद्र फडणवीस ने जो काम किया है वो काम की पोछपावती करके नरेंद्र मोदी जी को फिर एक बार देश के प्रधानमंत्री बनाने के लिए उत्तर मुंबई के सांसद गोपाल शेट्टी को फिर दोबारा भारी मतों से चुना के यहाँ की जनता देगी। एक बार नाच करके गया जो एक्टर था अपना गोविंदा जी, लोग समझ गए कि अभी ये एक्टर आते हैं, चुनाव लड़ते हैं और निकल जाते हैं। अभी लोग भूलेंगे नहीं। कांग्रेस के पूर्व सांसद, उनको आत्मविश्वास नहीं है तो उन्होंने यहाँ पे बेचारे उर्मिला जी को बकरी बनाया। यहाँ গত লোকসভা নির্বাচনে গোটা মুম্বাই ছিল বিজেপির দখলে। সেই মুম্বাইকে বিজেপির হাত থেকে কেড়ে নিতে রাহুলের অস্ত্র এই তারকারা। কিন্তু যে মুম্বাইয়ের ঘুম ভাঙে সকালে উঠে তারকাদের দেখে, আর যে মুম্বাই রাতে ঘুমাতে যায় তারকাদের কথা শুনে, সেই মুম্বাইয়ে এই তারকারা ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে তাই এখন দেখার। মুম্বাই যেমন গ্ল্যামার জগতের মধ্যমণি, তেমনি জাতীয় রাজনীতির মধ্যমণি অবশ্যই উত্তরপ্রদেশ। কথায় আছে দিল্লির মসনদে পৌঁছানোর রাস্তা সবসময়ই উত্তরপ্রদেশ হয়ে যায়। উত্তরপ্রদেশ যার, দিল্লিও কার্যত তাঁর। শুধুমাত্র দেশের মধ্যে সবচেয়ে বেশি লোকসভা আসনের জন্য নয়, দিল্লির তত্ত্বের লড়াইটা যে উত্তরপ্রদেশেই হবে তার মূল কারণ দুটি লোকসভা কেন্দ্র, বারাণসী এবং আমেঠি। বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নরেন্দ্র মোদী, আমেঠি থেকে লড়াই করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী এই একটি নামই দেশ জুড়ে কংগ্রেসীদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে, চর্চিত হচ্ছে। কিন্তু একটি নাম কিংবা একটি ব্যক্তি কি একেবারে সাধারণ একজন মানুষের মনে রাজনৈতিক উৎসাহ যোগাতে পারে? বাস্তব বলছে পারে। মোদীর কেন্দ্র বারাণসী থেকে 177 কিলোমিটার দূরে আমেঠি। এই সেই কেন্দ্র যেখানে আবার কংগ্রেস সভাপতির প্রেস্টিজ ফাইট। জাতীয় রাজনীতিতে আমেঠির বিশেষ গুরুত্ব রয়েছে। এই লোকসভা আসন থেকে একসময়ে সাংসদ ছিলেন সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী। 2004 থেকে আমেঠিতে টানা 3 বারের সাংসদ নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশের আমেথি সঞ্জয় গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধীর পর গান্ধী পরিবারের চতুর্থ সদস্য রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র। রাহুল গান্ধী আমেঠির পাশাপাশি কেরলের ওয়ায়নাড থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পরই বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। হারের ভয়ে পালিয়ে যাচ্ছেন কংগ্রেস সভাপতি। जिस व्यक्ति ने अमेठी के कंधे पर चढ़कर सत्ता 15 साल तक भोगी, वो व्यक्ति आज अमेठी छोड़कर किसी और लोकसभा क्षेत्र में अपना पर्चा भरने जा रहा है। अमेठी का ये अपमान और अमेठी से ये धोखा अमेठी की जनता बर्दाश्त नहीं करेगी। কিন্তু 10 এপ্রিল আমেঠি থেকে মনোনয়ন পেশের আগে বিরাট রোড শো করে সেই আক্রমণের জবাব দিয়েছেন কংগ্রেস সভাপতি। আমেঠি শুধু তার গড় নয়, ঘরও, সেটা বোঝাতে রাহুলের সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা, রবার্ট বড্রা, ভাগ্নে রেহান ও ভাগ্নি মিরায়া। মনোনয়ন পেশের সময় রাহুলের পাশে ছিলেন মা সোনিয়া গান্ধীও। अमेठी की जनता और वायनाड की जनता को दिल से धन्यवाद देना चाहता हूं कि इतना प्यार उन्होंने मुझे दिया। পরদিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দেন বিজেপির বাজি স্মৃতি ইরানি। আমেঠিতে রোড শো করে শক্তি প্রদর্শন করে বিজেপি। তাতে উল্লসিত স্মৃতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুলকে। তার দাবি এবার আমেঠিতে বদল আসন্ন। आज अमेठी में जो कार्यकर्ता हमारे जुटे, उसमें आपने देखा कि बहुत ही हर्षोल्लास के साथ, जोश के साथ, पूरे संकल्प के साथ वो सब एकत्रित हुए थे। ये संकेत है अमेठी के बदलाव का। 2014তেও রাহুলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন স্মৃতি। গতবার আমেঠিতে গড় অক্ষত রাখলেও রাহুল গান্ধীর জয়ের ব্যবধান অনেকটাই কমে যায়। 2014 নির্বাচনে আমেঠিতে রাহুল পান 4,08,651 ভোট। বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি পান 3,07,48 ভোট। রাহুল জয়ী হন 1,07,903 ভোটে।
অর্থাৎ 2014-তে রাহুলের জয়ের ব্যবধান এক ধাক্কায় নেমে আসে অনেকটাই। এরপর আসে 2017-র উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র আমেঠির অন্তর্গত 5টি বিধানসভা আসনে শোচনীয় ফল হয় কংগ্রেসের। আমেঠি বিধানসভা আসনেই চতুর্থ স্থানে চলে যায় কংগ্রেস। জগদীশপুর, গৌরীগঞ্জ এবং সালন বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় হয়। তিলই বিধানসভা আসনে তৃতীয় হয় রাহুল গান্ধীর দল। উত্তরপ্রদেশের রাজনীতিতে বলা হয় ঠিক আমেঠি নয়, গৌরীগঞ্জই কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি। অথচ 2017-র বিধানসভা নির্বাচনে গৌরীগঞ্জ আসনে জিততে পারেনি কংগ্রেস। এখানে রাহুল গান্ধীর দল সেকেন্ড বয়। লখনৌ থেকে আমেঠি যাওয়ার রাস্তায় আমেঠি পৌঁছানোর 12 কিলোমিটার আগে গৌরীগঞ্জ, আর এই গৌরীগঞ্জেই আমেঠি লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়। এবং আমেথির 3 বারের সাংসদ রাহুল গান্ধী প্রতি 1.5 মাস অন্তর এই গৌরীগঞ্জেই সোজাসুজি দিল্লি থেকে চলে আসে। এবার লড়াই কঠিন, হাড্ডাহাড্ডি যুদ্ধ হবে সে নিয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধের মঞ্চ যে প্রস্তুত, গৌরীগঞ্জে কংগ্রেসের প্রধান কার্যালয়ে পৌঁছে তার আঁচ পাওয়া গেল। 1988-তে এই পার্টি অফিস উদ্বোধন করেন রাজীব গান্ধী। এখন এই কার্যালয় জনসম্পর্ক কর্মসূচির জন্য ব্যবহার করেন রাহুল। দিল্লি না ফিরলে থেকে যান পার্টি অফিস লাগোয়া অতিথি নিবাসে। 80 দশকের শুরুতে বাবা রাজীব গান্ধীর হাত ধরে আমেথি লোকসভা কেন্দ্রে প্রথমবার পা রেখেছিলেন ছোট্ট রাহুল গান্ধী। গৌরীগঞ্জের এই ইন্টার কলেজের অনুষ্ঠানে রাজীব গান্ধীর সঙ্গে সেই ছোট্ট রাহুলের আগমনের স্মৃতি আজও আমেথির মানুষ মনের মণিকোঠায় স্মৃতি হিসাবে ধরে রেখেছেন। রাহুলের মনোনয়ন পেশের পরদিনই আমেঠি থেকে 63 কিলোমিটার দূরে কংগ্রেসের আরেক গড় রায়বরেলি থেকে মনোনয়ন জমা দেন সোনিয়া গান্ধী। দীর্ঘদিন অসুস্থ ছিলেন সোনিয়া, চিকিৎসার জন্য বারবার গিয়েছেন বিদেশে। কিন্তু রায়বরেলির বিদায়ী সাংসদকে 11 এপ্রিল দেখা গিয়েছে পুরনো মেজাজে। বিশাল মাপে রোড শো করে মনোনয়ন জমা দিয়েছেন সোনিয়া, তার সঙ্গেই ছিলেন ছেলে মেয়ে। বৃহস্পতিবারই অসমের সভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন দেশ জুড়ে মোদী সরকারের পক্ষেই হাওয়া বইছে। हवा का रुख किस तरफ बह रहा है ये आपके उत्साह से साफ पता चल रहा है। एक जबरदस्त लहर फिर एक बार जबरदस्त लहर दिखाई दी है। মনোনয়ন পেশের পর নরেন্দ্র মোদীকে এর মোক্ষম জবাব দেন ইউপিএ চেয়ারপারসন। I tell you. You think that Modi is invincible? You think so? Not at all. Not at all. Don't forget 2004. IG was invincible. But we won. প্রসঙ্গত 1996 সালে প্রথমবার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতাসীন হয় কেন্দ্রে, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। তারপর 1998 আর 1999 সালেও সরকার গঠন করে বিজেপি। 2004 সালে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় ফিরে আসে কংগ্রেস। সোনিয়া সে কথা মনে করিয়ে দেওয়ার পর কংগ্রেস সভাপতি রাহুলও কটাক্ষ করেন মোদীকে। There have been many people in Indian history who have had the arrogance to believe that they are invincible, that they are bigger than the people of India. There is nothing bigger than the people of India. And Mr. Narendra Modi for the last 5 years has done nothing for the people of India. So his invincibility will be on full view after the election results. রায়বরেলির 4 বারের সাংসদ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এবার বিজেপি প্রার্থী করেছে দীনেশ প্রতাপ সিংহকে, যিনি আবার একসময় ছিলেন কংগ্রেসেরই নেতা। গত বছরই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন বিধায়ক দীনেশ প্রতাপ সিংহ। বিজেপির আশা তিনি এবার বদল আনতে পারবেন রায়বরেলিতে, যদিও গত কয়েক দশকে তা সম্ভব হয়নি বিজেপির পক্ষে। রাহুল সোনিয়ার লোকসভা কেন্দ্র আমেঠি রায়বরেলির সঙ্গে উত্তরপ্রদেশের যে আসনটির দিকে সারা দেশের নজর রয়েছে সেটি হল বারাণসী। 2014-তে একই সঙ্গে গুজরাতের বরোদরা এবং উত্তরপ্রদেশের বারাণসীর সাংসদ নির্বাচিত হন নরেন্দ্র মোদী। এবারও বারাণসীতে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী। ভোটের জল মাপতে আমরা পৌঁছেছিলাম গঙ্গা তীরের তীর্থক্ষেত্র বারাণসীতে। 2019-এ বারাণসী জুড়ে অন্যরকম আবহাওয়া। বেনারস মানে বাবা বিশ্বনাথের মন্দির, বেনারস মানে গলি গলি তস্যগুলি, বেনারস মানে বেনারসি শাড়ি, আর বর্তমানে বেনারস মানে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদীর নিজের নির্বাচনী কেন্দ্র। নরেন্দ্র মোদীকে ব্যক্তিতে ভোটের ময়দানে অবতীর্ণ হয়েছেন খোদ প্রিয়ঙ্কা গান্ধী। গুজরাট থেকে বারাণসী। 12ই মার্চ নরেন্দ্র মোদী রাজ্যে দাঁড়িয়ে নাম না করে তার বিরুদ্ধে ধারালো আক্রমণ শানিয়েছিলেন প্রিয়ঙ্কা। जहां देखिए वहां नफरत फैलाई जा रही है। এরপর প্রিয়ঙ্কার বারাণসী যাত্রা। 3 দিন ধরে গঙ্গাবক্ষে নৌকায় করে গিয়ে তিনি পৌঁছন বারাণসীতে। প্রচারের এই পর্বে 80 ঘাটে গঙ্গারতি সেরেছেন প্রিয়ঙ্কা। কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েছেন। রোড শো করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। মোদির গড়ে দাঁড়িয়ে মোদি সরকার বদলে দেওয়ার ডাক দিয়েছেন রাজীব তনয়া। 2014 में बनारस के लिए बनाया गया था। हाँ? इसमें 8 वादे किए हैं मोदी जी ने। आप बताइए इसमें से एक पूरा हुआ कि नहीं? তবে কি এবার 2 তারকার যুদ্ধের সাক্ষী থাকতে চলেছে বারাণসী? গঙ্গা পাড়ের এই প্রাচীন শহরে কি এবার নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই হতে পারে প্রিয়ঙ্কা গান্ধীর? জল্পনাটা উস্কে দিয়েছেন প্রিয়ঙ্কা নিজেই। अगर मेरी पार्टी कहेगी कि चुनाव लड़ना है तो मैं जरूर लड़ूंगी। নরেন্দ্র মোদী যে বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন সেটা আগেই ঘোষণা করে দিয়েছে বিজেপি। আগামী 26 এপ্রিল তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। भारत के प्रधानमंत्री, यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आप वाराणसी से चुनाव लड़ेंगे। 19 মে এবার ভোটের লাইনে দাঁড়াবে বারাণসী। কিন্তু এখান থেকে মোদীর বিরুদ্ধে লড়বেন কে? প্রিয়ঙ্কা গান্ধী কি শেষ পর্যন্ত নামবেন এই টক্করে? ইতিমধ্যেই ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর ঘোষণা করেছেন তিনি লড়বেন মোদীর বিরুদ্ধে। তামিলনাড়ু ন্যাশনাল সাউথ ইন্ডিয়ান রিভার্স ইন্টারলিঙ্কিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের 111 জন কৃষক সদস্য মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। সেনাবাহিনীতে নিম্নমানের খাবার নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর বরখাস্ত হয়েছিলেন প্রাক্তন বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব। সেই তেজ বাহাদুর যাদবও দাবি করেছেন তিনি মোদীর বিরুদ্ধে ভোটে লড়বেন বারাণসী থেকে। সব মিলিয়ে যা পরিস্থিতি তাতে দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বারাণসীর ভোট। তবে 2টি ফ্যাক্টর বিজেপির শিবিরের চিন্তা সবচেয়ে বাড়িয়েছে। একটি প্রিয়ঙ্কা গান্ধী ফ্যাক্টর, অন্যটি বুয়া ভাতিজা জোট। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে জোরালো ধাক্কা দেওয়ার ব্যাপারে মরিয়া বুয়া ভাতিজা জুটি। 125 करोड़ आम जनता बीजेपी की केंद्र व राज्य सरकारों की खासकर घोर चुनावी वायदा खिलाफी करने के साथ साथ इनकी गरीब, मजदूर, किसान, बेरोजगार व व्यापारी आदि विरोधी नीतियों तथा इनके अहंकारी एवं तानाशाही वाले रवैये से अत्यंत ही परेशान व दुखी हैं। धर्म की आड़ में देश और समाज में नफरत का जहर घोलने वाली भाजपा की कूटनीति का विनाश करने के लिए और भाजपा के अत्याचारों से आम जनता को मुक्ति दिलाने के लिए समाजवादी पार्टी और बहुजन समाज पार्टी ने एकजुट होने का निर्णय लिया है। যদিও বিজেপি বলছে 2017 বিধানসভা নির্বাচনের ফলাফলই বলে দিচ্ছে লোকসভা ভোটে কি হতে চলেছে বারাণসীতে। সেবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের সঙ্গে জোট করেন রাহুল গান্ধী, একসঙ্গে রোড শো করেন। কিন্তু ভোট বাক্সে এর প্রতিফলন দেখা যায়নি। এবার সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির জোট হলেও কংগ্রেসকে তারা সেই জোটে রাখেনি। উল্টো দিকে কংগ্রেসও প্রিয়ঙ্কা এবং জ্যোতিরাদিত্যকে ময়দানে নামিয়ে পুরনো ভোট ব্যাংক ফিরে পেতে চাইছে। বিজেপি কোনোভাবেই এবারের নির্বাচনকে হালকাভাবে নিচ্ছে না। 2014-তে ক্ষমতায় আসার আগে মোদী গঙ্গার ঘাটগুলিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন গঙ্গা দূষণ রোধের। मुझे तो माँ गंगा ने बुलाया है और एक बालक जैसे अपनी माँ की गोद में वापस आता है वैसी मैं अनुभूति कर रहा हूँ। অবশ্য গত 8ই মার্চ বারাণসী সফরে গিয়ে বারাণসীর সৌন্দর্যায়নে ঢিলেমির জন্য পূর্বতন সমাজবাদী পার্টিকেই কাঠগড়ায় তোলেন নরেন্দ্র মোদী। शुरू के मेरे 3 साल मुझे राज्य सरकार का सहयोग मिला होता तो शायद ये काम आज हम उद्घाटन करते होते, लेकिन पहले 3 साल मेरे
एक प्रकार से असहयोग का वातावरण रहा था, उसके कारण मैं कर नहीं पाता था। যথারীতি ভোটের মুখে এ নিয়ে মোদীকে খোঁচা দিতে ছাড়েননি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। आए हैं यहाँ, मुझे बताया क्या आते तो हैं, मैंने कहा आते गाँव जाते हैं, मिलते हैं आपसे, मुझे बताया क्या आते तो हैं दीदी, लेकिन भाषण लेके चले जाते हैं। বিখ্যাত বেনারসিকে ঘিরে স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। কুর্সিতে বসার আগে ও পরে বেনারসিকে ঘিরে নানা প্রতিশ্রুতিও দিয়েছিলেন। हर मां अपनी बेटी की शादी, जो जीवन का सबसे अमूल्य अवसर होता है, उसके मन का एक सपना रहता है कि बेटी को शादी में बनारसी साड़ी पहने। ये बात सही है कि इस क्षेत्र में काम करने वालों को सरकार की मदद मिलना जरूरी है। বিয়ের অনুষ্ঠানে স্রেফ বেনারসি নয়, অনেক রকমের বিকল্প এবং ডিজাইনার শাড়িতে বাজার ছেয়ে গিয়েছে। তাছাড়া প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এখন বেনারসির নকশা তৈরি হয় কম্পিউটার চালিত যন্ত্রে, যে যন্ত্রেরই দাম পড়ে যায় 12 থেকে 15 লক্ষ টাকা। সবার পক্ষে অত টাকা বিনিয়োগ করাটাও সম্ভব নয়, আবার বেশি দাম দিয়ে সবার পক্ষে বেনারসি কেনাটাও সম্ভব নয়। বস্ত্র ব্যবসায়ীদের দাবি, ঐতিহ্যবাহী বেনারসি শাড়ির বাজার দিনে দিনে খারাপ হয়েছে। जितना भी नेता लोग हैं, ये लोग सब लोग पैकेज बहुत बड़ा बड़ा बनाता है, लेकिन जो बीच का लोग है ना, मोदी जी के नीचे का लोग है ना, ये लोग हम लोग तक आने नहीं देता है। ये तो हम लोग के लिए दुखी का वो है। मान लीजिए हम लोगों का तो चल जाता है काम, लेकिन हमारे नीचे का जो व्यूवर्स है, हम लोग तो अपना धागा दे करके उनसे काम बनवाता है। वो लोग बेचारा तो अभी एकदम भूखा मर रहा है दादा, आप देख लेगा तो आँख से आंसू आएगा, ऐसा स्थिति है। उन लोगों तक पैसा जाता ही नहीं, उनका बुनकर कार्ड तक नहीं बनाया है। সদ্য প্রকাশিত হয়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইইর রিপোর্ট। তাতে দেখা যাচ্ছে 2019-এর নির্বাচনের আগে দেশে বেকারত্বের হার 7.2%, 2016-র সেপ্টেম্বরের পর যা সর্বাধিক। 2018-র ফেব্রুয়ারিতে বেকারত্বের হার ছিল 5.9%, 2017-র ফেব্রুয়ারিতে ছিল 5%। पहले ही के लोग जो हमसे पहले के हमारे सीनियर हैं, उन्हें ही ऐसा लगता है कि वही अभी वेटिंग में हैं, उन्हीं को अभी जॉब नहीं मिली है, या कुछ लोग हैं तो नहीं मिले, कुछ सब इधर उधर पीडीएफ करना, फिर उसके बाद फिर भी कोई सिक्योरिटी नहीं है। বারাণসীর আনাচে কানাচে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গিয়েছিলাম বিখ্যাত বাঙালি টোলায়, বারাণসীর অবাঙালি সম্প্রদায়ের কাছে যা পরিচিত বাঙালি গলি বলে। কাশীর অন্যতম বিখ্যাত গলি হলো এই বাঙালি টোলা। একটা সময় এই গোটা অঞ্চল জুড়ে প্রচুর বাঙালি মানুষজন বাস করতেন। যত দিন গেছে অবস্থা অবশ্য অনেকটাই বদলেছে, তবু এখনও এই বাঙালি টোলায় কিন্তু প্রচুর বাঙালি মানুষজন বাস করে। কিভাবে দেখছেন তারা বদলে যাওয়া কাশীকে? উত্তরপ্রদেশের রাজনীতি আবর্তিত হয় রাম মন্দিরকে ঘিরে। 2014-র আগে বিজেপির প্রচারে প্রাধান্য পেয়েছে রাম মন্দির, 2019-এও তাই। কারণ আরএসএস সাধু সন্তদের তরফে অবিলম্বে রাম মন্দির তৈরির জন্য অর্ডিন্যান্স আনার বিষয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়ছে। মোদী বলছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে। हम संविधान को सुप्रीम मानते हैं और जब मामला न्यायिक व्यवस्था में हो तब सरकार के नाते न्याय प्रक्रिया के अंदर हमने हमारा वो पक्ष रखा है जो हम जनता के सामने रखते हैं। हम इंतज़ार कर रहे हैं कि जितना जल्द हो सके न्यायिक प्रक्रिया पूरी हो।
এই পরিস্থিতিতে রাম মন্দির ইস্যুতে যেন কিছুটা মোদী সরকারের উপর ভরসা হারাচ্ছেন কাশীর সাধুরা। राम जी का मंदिर आप लोग आदेश ले आइए, कानून बनाइए, व्यवस्था करिए, उसके अनुसार करिए। नहीं आपसे होता है तो आप पूरी गवर्नमेंट मिलके सब साइड में हो जाइए, हम संतों के ऊपर छोड़ दीजिए, हम अपने हिसाब से अपनी व्यवस्था से उसको फिर अपने हिसाब से बनाएंगे जैसे हमारे भगवान हैं। ठीक है, अभी राजनीतिक स्तर से ऐसा चल रहा है, लेकिन राम मंदिर वहीं था, वहीं है और वहीं बनेगा। আর রাম মন্দির ছাড়াও এই মুহূর্তে কাশীতে যে বিষয়টি নিয়ে জোরদার বিতর্ক তা হলো বিশ্বনাথ করিডর। কি এই বিশ্বনাথ করিডর? স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় বিশ্বনাথ মন্দিরে এসে মোদির মনে হয়েছিল মন্দির প্রাঙ্গণ থেকে যদি গঙ্গা দেখা যায় তাহলে কেমন হয়। সেই মতো শুরু হয় কাজ। প্রশাসনিক নির্দেশে বুলডোজার ঢোকে কাশীর গলিতে, আর তাকে কেন্দ্র করেই রাজনৈতিক উত্তাপ ছড়ায় বিশ্বনাথ মন্দির মহল্লায়। केवल बाड़ी नहीं टूटा दादा, उन बाड़ियों में स्थित देवालय भी गए, देव मूर्तियाँ भी गईं। आज वो पूजा विहीन विग्रह पड़े हुए हैं तमाम जगह, आप जा कर के देखिए। आज एक हिंदूवादी सरकार का शासन तंत्र हिंदू देवी देवताओं को किस तरीके से सम्मानित कर रहा है, इसका स्पष्ट चित्रण अगर आप देखेंगे तो यहाँ से वहाँ तक फल फूल जल विहीन देव विग्रह खुद अपनी कहानी कह रहे हैं। 300 मकान टूटे हैं टोटल, तो 300 में से एक अपना ही मकान था जी। अब क्या बोला जाएगा, सब धर्म संस्कृति सब नष्ट हो गया। भाई कॉरिडोर का पूर्ण विरोध है, मोदी इज बेस्ट, लेकिन कॉरिडोर का विरोध है। অসন্তোষের গুঞ্জন থাকলেও এবারও সেই বারাণসী থেকেই লড়াইয়ে নামবেন নরেন্দ্র মোদী। সব মিলিয়ে এবারের নির্বাচন হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুজরাতের গাঁধীনগরে অমিত শাহকে চ্যালেঞ্জ জানাতে তৈরি কংগ্রেস বিধায়ক সিজে চাওড়া। अमेठीते आबार एकबार राहुल गांधी और स्मृति ईरानीर टक्कर। रायबरेलीते सोनिया गांधीर बिरुद्धे एकदा कांग्रेस नेता दिनेश प्रताप सिंहेर ओपर भरसा राखছে बीजेपी। किन्तु कि करबेन प्रियंका? তিনি কি বারাণসীতে মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন? জানা যাবে আর কটা দিন পরই। एबीपी आनंद।